আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে এতক্ষণ, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বাংলাদেশের প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। এবং আমরা এখন কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি অলরেডি একটু টাচ চলে আসছে আমাদের মাঝে, সেটি হচ্ছে প্রথম আলো এবং যুগান্তর, প্রথম আলো এবং ডেইলি স্টার। এটা পোড়ানোর পক্ষে আমরা কেউ না। আমি হয়তো অনেকে বলবেন যে গত 16 বছর প্রথম আলো কী করছে, ডেইলি স্টার কী করছে, যাই করুক প্রয়োজনে অ্যাপ্লিকেশন করে স্টপ করুন। বাট সংবাদপত্র পোড়ানো, এটা তো বিগত সরকারের আমলে ছিল। আমরা দেখেছি দিগন্ত টিভি, আমরা দেখেছি চ্যানেল 1, আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা মানে ভোর 4টা বাজার সাথে সাথে অফ করে দিছে, অর্থাৎ আমার ক্ষমতা ছিল আমি অফ করে। তাই বলে এই সরকারের আমলে যেখানে আমরা বলেছি যে গণতন্ত্র আবার আমরা পেয়েছি, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, সেখানে প্রথম আলো পড়ানো কতটুকু যুক্তিসঙ্গত বা ডেইলি স্টার পড়ানো কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমরা অবশ্যই মানে মর্মাহত, দেয়ার ইজ নো ডাউট। আমি প্রথম আলোকে প্রথমত তারা যে কাজই করুক গত 16 বছর, আমি বলবো এটি সংবাদপত্র, এটি মানুষের বিবেক। হয়তো বিবেকটাকে তারা নেগেটিভভাবে পাবলিশ করছে, দ্যাটস নট এ ম্যাটার। ম্যাটার হচ্ছে তাদেরকে বলা হোক, তাদেরকে সংশোধন করার সুযোগ দেওয়া হোক, কিন্তু পড়ানোটা সলিউশন না। আমি এ বিষয়ে একটু কথা বলবো। প্রথমেই জামাত ইসলামের কাছে প্রথম আলো এবং ডেইলি স্টার পড়ানো হয়েছে এবং এই বিষয়ে আপনাদের উপর একটু বেশি দায়ভার আসতেছে। উপস্থাপক ভাই, সন্দেহজনকভাবে অনেককেই সন্দেহ করা যায়। আমি এক্ষেত্রে স্পষ্ট বলতে চাই আমাদের অবস্থান থেকে আমরা এই বিষয়টার জন্য মর্মাহত যে বা যারা করেছে এটা তারা ঠিক করেনি। তবে 2012 সালে যখন নয়াদিগন্ত পত্রিকার অফিসে হামলা চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখতে হবে কাদের ইন্ধনে ওই ঘটনাগুলো ঘটেছিল। এরপর 12 সাল, হ্যাঁ 2012। আমি তো বলবো যে আপনার গত 16 বছরে বাংলাদেশের সংবাদপত্র বিটিভির মতোই ছিল। আমি বলি যে ওই সময় নয়াদিগন্ত পত্রিকা বাংলাদেশের একটা সুনামধন্য অনেক বড় মিডিয়া হাউস, আপনারা ভালো করেই জানেন, জাতি ভালো করেই জানে, এবং সম্পূর্ণ পজিটিভলি ওনারা নিউজ করার চেষ্টা করেন। এটা কি রিভিউস দিলেন? না, আমি সেটা অবশ্যই মনে করি। হিস্ট্রিটা আমি বলতেছি, একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে যাচ্ছি। তার পরবর্তীতে দৈনিক সংগ্রামের আবুল আসাদ সাহেব, বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সাংবাদিক, সবচেয়ে গ্রেফতার করে নিয়ে গেছেন। ওনাকে শুধু গ্রেফতার করেন, ওনার দাড়ি ধরে ওনাকে ওনার বডিতে আঘাত করা হয়েছে, ওনার অফিসের ডেস্ক ভাঙচুর করা হয়েছে, উনি চেয়ারে বসা ছিলেন, সেখানে গিয়ে ওনাকে হামলা করা হয়। এই যে ন্যাক্কারজনক ঘটনাগুলো এগুলো ফ্যাসিস্টরা করেছে। এখন তো ফ্যাসিস্টরা ক্ষমতায় নেই, এখন যেহেতু ফ্যাসিস্টরা ক্ষমতায় নেই, চ্যানেল 1 এর কথা বলছেন। হ্যাঁ, এরপর চ্যানেল 1 করেছে, ইসলামিক টিভি করেছে, আমাদের পত্রিকার সম্পাদক পত্রিকাটা বন্ধ করে দিল, ভাঙচুর করলো, হামলা করলো। এরপর মাহমুদুর রহমান সাহেবকে যে আদালত ঘটনা না, এই যে বিভৎস ঘটনাগুলো এখনো ঘটছে। হ্যাঁ, বিভৎস ঘটনাগুলো আমরা অতীতে দেখেছি, আমরা খুব কষ্ট পেয়েছি বিষয়গুলো। এখনো পট পরিবর্তনের পরে যদি এরকম ঘটনা ঘটে, এগুলো আমাদের মনে কষ্ট দেয়। আমি মনে করি সরকারের উচিত এই বিষয়গুলোকে খুব স্ট্রিক্টলি। কিন্তু সরকার কি চাইলে পারতো না রক্ষা করতে? সরকার চাইলে পারতো, অবশ্যই পারতো। সেই জন্য এটা ব্যর্থতা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। আমি জানি কতগুলো স্বরাষ্ট্র, আমি দেখলাম যে পুলিশ চুরি দাঁড়াই আছে অনেক সময়। কেন দাঁড়াইছে? এখানে তাদের দুর্বলতা ছিল। আমি কেন তারা করাইছে এটা? আইন শৃঙ্খলা, এখানে দুইটা বিষয় আসতে পারে। একটা বিষয় হলো এটা একটা নাটকও মঞ্চস্থ হতে পারে, কারণ এই গ্রুপটা গত 16 বছর এই নাটকটা কারা মঞ্চস্থ করছে? আমি বলতেছি যে এটা একটা দুইটা হতে পারে, একটা গেম হতে পারে, যে তারা এতদিন গত 16 বছর একটা ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য হীন কোনো কাজ বাকি রেখে নাই, তারা করে নাই। এই সেই গেমের একটা অংশ হতে পারে। আবার ফ্যাসিজমকে ফিরে আনার জন্য এই গেম প্ল্যানের তারাও করতে পারে। আপনার কথা অনুযায়ী হয়তোবা মাই গুডনেস, এত লোক প্রথম আলোর এত লোকে হামলা করছে। আমি না, এটা অনেকের মতে, আমি অনেকের অপিনিয়নটা নিয়ে তারপর আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি সে আলোকে কথাটা আপনাকে জানাচ্ছি বা শ্রোতাদেরকে জানাচ্ছি। জামাতে কোনো ভূমিকা নেই, অসম্ভব কথা। জামাত ইসলামের সদা সর্বদা ন্যায় এবং ইনসাফের, বাট কোন স্টেটমেন্ট দিয়েছে জামাত এই সংবাদপত্রের জন্য? এটার জন্য সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য অলরেডি বিবৃতি দেওয়া হয়েছে যে এগুলো কখনোই অবশ্যই দিয়েছে। আপনি পাবেন, পত্রপত্রিকা খুললে পাবেন যে উনি অবশ্যই উনি আমাদের আমির সাহেব নিজে বলেছে যে এই ধরনের
ঘটনা নেককার জন্য কোনোভাবে আমরা কামনা করি না, যে বা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা। ধন্যবাদ ধন্যবাদ। এরপর আসেন আপনি, আমি আর এই ব্যাপারে বলেন, বলেন। একটা কথা বলবো, আমি ওসমান হাদির কথাটা একটু বলতে হয় যে আমাদের জাতীয় বীর ওসমান হাদির একটা কথা উনি বলেছিলেন, বুলেটের বিপরীতে ইনসাফ, জুলুমের বিপরীতে মোনাজাত। এই যে চেতনা, সেই চেতনা যদি আপনি দেখেন, এই গ্রুপটা, প্রথম আলো গ্রুপটা, ইনকিলাব মঞ্চটাকে, ওসমান হাদিকে তারা বিলেন হিসেবে উপস্থাপন করার জন্য কত ধরনের তৎপরতা চালিয়েছে। অতএব তাদেরকেও সংশোধন হওয়া উচিত, তাদেরকে বাংলাদেশপন্থী, পরিপূর্ণ বাংলাদেশপন্থী হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আমি আপনাদের দুজনের কাছে আসবো। আমি একটু, যেহেতু বিগত 16 বছরের অংশীদার ব্যারিস্টার এনামুল চৌধুরী, প্রথম আলোর ভূমিকা 16 বছরে কতটুকু ন্যায় ছিল, যুক্তিসঙ্গত ছিল? শুনেন, এই প্রথম আলোর বা ডেইলি তো আমাদের কাছে মনে হতো তো সবসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লিখতো, জাতীয় পার্টির বিরুদ্ধে সবসময় লিখছে। আমি জানি প্রথম ফ্রন্ট পেজ 2014 সালের ইলেকশনের পরের দিন একবারে ফ্রন্ট পেজে গোয়াল পোশাক কি জানি একটা দিয়ে কথা বলি আপনাকে। আমি আজকে গতকালকে থেকে যখন মতিউর রহমান সাহেবের, আমি প্রথম আলো বন্ধু সভার সাথে ছিলাম, তো মতিউর রহমান সাহেবের স্টেটমেন্ট শোনার পরে আমি গত পরশুদিন থেকে একটু রিসার্চ শুরু করছি। আমি 17টা পেপার কাটিং কালেক্ট করছি, 17টার মধ্যে 17টার হেডলাইন জানাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিরুদ্ধে না, শুধু যে কি নাম সিলেটের পিএস ছিল যে মারা গেছেন, কি নাম, হারিস চৌধুরী, বাবর সাহেব, তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, এটা আমি একটু বলি। এটা সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশের জঙ্গি তকমা শব্দটা, যেটা এটা প্রচলন কে করছে? ওরাই তো বানাইতো। আপনাকে জঙ্গি বানাইতে তাদের 2 মিনিট লাগবে, বাট জঙ্গি বাংলাদেশে আছে, বাট আপনাকে বানাইতে 2 মিনিট লাগবে, মনে হয় কঠিন হবে। আপনাকে বাংলাদেশের জঙ্গি আছে, এটা ওই সময় বা পরবর্তীতে এই জুলাই পরবর্তীতে অনেকে বলছে যে এই প্রথম আলো জঙ্গি বানায়, বাট গত 1 বছরে 1.5 বছরে আমরা দেখছি বাংলাদেশের জঙ্গি আমরা যেটা এস্টিমেট করতাম তার চেয়ে বহু গুণে বেশি। আর এখন এই বর্তমান সরকার নিষ্ক্রিয় অথবা হয়তো ইনডাইরেক্টলি বলতে দেয়, আমি বলছি এটা কোন ক্রেডিবিলিটি? ব্যাপারে আমার আপত্তি আছে। উনি যে বলছে বাংলাদেশের জঙ্গি আছে, বাংলাদেশের জঙ্গি বানিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আপনি আপনি কাকে জঙ্গি? যে দেশের মানুষ ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, তোমার বেশি দোষে, তার মানে তোমার দোষে, বুঝছো? ঠিক জায়গা মতো লাগছে। আপনি একটা দেশ প্রথম আলো যদি জ্বালাইয়া থাকে, আপনার কথা সুর প্রথম আলোর মতো কেন? আপনার কথা প্রথম আলো যে জ্বালাইছে আমি এটা আপনার কথা উঠতে করেন। আপনি একটা দেশকে ব্লেম করতেছেন, আপনি কি বলছেন? আপনি এটা আপনি উঠতে করেন। আমি এটা বলতে চাই, বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় ইসলামপন্থী মুসলিম দেশকে যদি আপনি এই ধরনের অপবাদ দিয়ে থাকেন, এটা আত্মঘাতী। এটা আপনার মুখে কখনো তোমার ইন্টারপ্রিটেশন কথা কম বলছো। এটা মুসলমানের কোনো ব্যাপার না। একটা পত্রিকা অফিস জ্বালাইছে, পত্রিকা অফিস জ্বালাইছে, হিন্দু একটা ছেলেকে কোনো অভিযোগ নাই করে জ্বালাইছে, এগুলো বাংলাদেশের ফলো করে না। তুমি এত বড় মুসলমান কই থেকে আসলা তুমি? এগুলো আপনারা করেছেন। আচ্ছা, ওকে, আমাকে এক মিনিট, কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, একটা সেকেন্ড কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি অনেকক্ষণ লাইনে রাখলাম। আপনার মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি ফারুক ভাই। জি ভাই, আপনারা সবাই ভালো আছেন? আমরা ভালো আছি। আচ্ছা, আমি ওই বিএনপি ডক্টর মুজিবুর রহমান সহ আপনারা যারা আছেন সবাইকে হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। জি, এবং ঘটনা হইল তারেক রহমান সাহেব দেশে যাইতেছেন অনেকদিন পরে, আল্লাহ তাআলা উনাকে সুস্থভাবে নেক এবং আমাদের দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হোক। এই ভাই তিলের চালে খাওয়া তারেক জিয়ার দেশ দেশ 1 2 3 4 তারেক জিয়ার দেশ দেশ, এরপর কানকির ফুলারা, এই যে এইগুলা থেকে আমরা আল্লাহ বাহির করুক ভাই। এই যে কি আপনারা কামনা করেন না? আপনি সংবাদপত্রের মালিক, কালকে যদি 10 জন আইয়া আপনার সংবাদপত্রের অফিসটা ভাঙ্গিয়া আপনার পিছনে 2টা লাঠি দিয়া দে, কেমন রাজনীতি হয় রে ভাই? আচ্ছা, এখন আপনারা সবাই আমুন বুকমুন তুমুন ফাহুম লয়ার যাও, এইভাবে হবেন না।
আচ্ছা, আপনাকে প্রত্যেককে অন্ধ দেখে দেখবেন না, শুনবেন না। সবাই সত্যি কথা বলেন, কালাকে কালা বলেন, সাদাকে সাদা বলেন। আচ্ছা, আপনাকে আর এই গালির রাজনীতি আপনাকে থেকে আপনাকে ধন্যবাদ। প্রত্যক্ষ সূচক আপনাকে ধন্যবাদ। ওনার অনেকটুকু বুঝছি আমি। আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরা সাদাকে সাদা বলতে হবে, এবং সাদাকে সাদা বলার জন্যই 16 বছর লড়াই করে এই 24 সালে 5ই আগস্ট আমাদের সামনে আসছে। আমরা এতদিন বলতে পারি নাই, কিন্তু বললেই সমস্যা। এখানে বসে বললে এর পরের দিন ফোন চলে আসে, কেন এই কথা বলছো। যাই হোক, যাচ্ছি পরবর্তী কল। আমি আপনার কাছে আসছি, আপনাকে সময় দেবো। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। শফিকুল বান্দি থেকে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ দায়রা আমার দোয়া রইল। আর জি। সংবাদপত্রে হামলা কেন? মানে প্রথম আলো বা ব্রিটেনের সংবাদপত্র হোক আর ইন্ডিয়ার সংবাদপত্র হোক, আমি কইব আপনারা 98-এর সাংবাদিকগণে সততা প্রকাশ করো, যেখানে বিশ্ব শান্তি আইব। শুধু ধন্যবাদ 98 আপনাকেও ধন্যবাদ। আপনাকে সবাই শান্তির পক্ষে, আমরাও শান্তির পক্ষে, কিন্তু আমরা সংবাদপত্র টেলিভিশন চ্যানেল কোনো কিছুই পড়াতে চাই না, হামলা করতে চাই না। আবার আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা মিডিয়াতে একজনে বলে দিল ফ্রাইডে বলে জুমার নামাজ পড়াই ফেলবো না, কিন্তু প্লিজ এটাও করবো না, এটাও আমাদের কাজ না। আমাদের কাজ মঙ্গলবারকে মঙ্গলবারই বলবো, নট ফ্রাইডে। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হারিয়ে ফেলছি, আমি আসছি আবার একটু পরে। ইয়েস, এখন আপনি বলেন। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ বলেন। নো আর্গুমেন্ট। প্রথম আলো এরা ওই সরকার, যেমন এই ডক্টর ইউনূস কিন্তু তার সাপোর্ট দিছে। এই যে গত মে মাসে তাদের যে পত্রিকা আমার কাছে এখনো আছে যে ইউনূস সাহেব থাকে, তারা সাপোর্ট দিছে, কারণ কিন্তু আর কোনো অপশন নাই তো ওনাদের। হ্যাঁ না, ওরা সবসময় তখন কিছুটা তো হলো সরকারের শেখ পক্ষে, হাসিনা বাট ছিল আওয়ামী না। লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকবার লিখছে। But আমি পাই নাই কোথাও। না, লিখছে, বাট ওই জন্য একটা পত্রিকা আমার বিরুদ্ধে লিখলো, সরকারের বিরুদ্ধে। তো সরকারের বিরুদ্ধে এজন্য না তো, তারা তো হচ্ছে যে আপনার, যদি আমি বলি এখন যদি এখন যেমন যা কিছু তারা এখন লেখুক। মতিউর রহমান সাহেব পারে না কি জানে কিনা আগামীকালকে উইদাউট ইলেকশন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে ক্ষমতা বহাই দিতে। হ্যাঁ, এই জাতীয় সংবাদপত্র আমরা চাই না। হ্যাঁ, সংবাদপত্র যেটা জনগণের কথা বলবে। আগে হ্যাঁ, বিএনপি এখন কে এটা নিয়ে যদি প্রত্যেকদিন আরেক headline। জায়গায় যদি বিনা ভোটে বানাই দেয়, তাহলে ওই সংবাদপত্র দরকার নাই। এটাই তো হ্যাঁ, করতেছে। ওটা তারেক জিয়া চায় না, এটা বিএনপিও করে নাই, চায় না। এটা করে নাই। হ্যাঁ, এটা করলে তোরা রং করছে। করছে। এরা সবসময় 16 বছর এই করছে। এসকা বুঝে আজান দেয়, বুঝছেন? তো এখন হাওয়াটা ছিল মনে হয় যে ডক্টর ইউনূসকে সাপোর্ট করি, ইয়ে হবে, কারণ হাসিনা চলে গেছে। হিতে বিপরীত হয়ে গেছে। হাসিনা চলে গেছে। হ্যাঁ, এটাই তো। এখন নির্বাচন আসতেছে, আবার বিএনপি ক্ষমতায় আসবে, সবাই বলতেছে, এই জন্য বিএনপি পক্ষে কথা আবার হলো, আমরা এটা নিন্দা জানাই যারা এই কাজটা মানে এটা করছে। কেন করবে? উনি তো আর সবচেয়ে বড় জিনিস হলো এই কাজটা করতে 45 মিনিটস প্লাস 1 আওয়ার 20 মিনিটস লাগছে প্রথম আলো, আর ডেইলি স্টারে মনে হয় পরে দিছে। ওই সময় প্রশাসনে বিভিন্নভাবে ফোন করা হয়েছে, প্রশাসন থেকে 20 মিনিট কোনো রেসপন্স ছিল না। তারপরে আর্মি ওই ডেইলি স্টারের অফিসে মানুষ পুড়ে মারা যাবে এই কথার জন্য তাদেরকে হাতে পায়ে দইরা ওগুলো দেখ হাতে পায়ে ধরা পরেও যাইতে দিচ্ছে না। তার 20 মিনিট নাকি এখানে সময় নষ্ট করছে। তারপরে আর্মি যে ওদেরকে, তার মানে প্ল্যান, এটা প্ল্যানের একটা অংশ। অফকোর্স এটা কেউ না কেউ এটার ভিতরে ছিল। আমি আরেও খবর পেলাম যে একটা টক শোতে দেখলাম যে ইভেন এই নুরুল কবির উনি নাকি এলাকায় হ্যাঁ গিয়েছিলেন। গেছেনও, এবং এবং উনি অনুমোদন হয়েছেন। প্রধান উপদেষ্টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, ঢাকার এই কমিশনার, সবার মোবাইল নাকি বন্ধ ছিল। তা এই মানে হয়েছে কি, নিন্দা হয়েছে পরের দিন, বাট ঘটনাটা ঘটানোর পরে সবকিছুই হয়েছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মুজিবুর রহমান, আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্পেসিফিক প্রথম আলো যুগ। আমি বলি, অনেকগুলো ঠিক। বিষয় চলে আসছে। প্রথমত হচ্ছে, দেখুন 1971 মহান মুক্তিযুদ্ধের পর ওই যে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের সাপোর্টার অথবা যুদ্ধকারী দল হিসেবে বলেন, ওনারা কিন্তু এসে 4টি সরকার সমর্থিত পত্রিকা রেখে বাকিগুলো সব বন্ধ করে দিয়েছিল। সব দলও বিলুপ্ত করে দিয়েছিল, পত্রিকাও বিলুপ্ত করলো, দলও এবং আওয়ামী লীগ সব বিলুপ্ত করে একদল করলো। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এসেই যে পত্রিকাকে কথা বলতে দিলেন, কারণ মত প্রকাশের স্বাধীনতা ছাড়া ডেমোক্রেসি ফ্লারিশ করা যায় না। প্রথম আলো ডেইলি স্টার, যেটা হচ্ছে আমার এই জাতীয় পার্টির ভাই যেটা বলছেন, প্রথম আলো ডেইলি স্টার জাতীয় পার্টি আওয়ামী লীগ যে ধরনের জঙ্গি বলতো, এই জঙ্গি বাংলাদেশে আছে কিনা একটা গবেষণার বিষয়। কিন্তু হ্যাঁ, চরমপন্থা বলতে পারেন আপনি, যে আমার মতটা মানতে হবে, এটার কিছু উত্থান আমরা দেখছি। কিন্তু জঙ্গি বলতে যে ধরনের বোঝানো হয় মানে ইন্টারন্যাশনাল এরিনাতে,
এই জঙ্গি সত্যিকার অর্থে বাংলাদেশে আদৌ আছে কিনা, অর্গানাইজড ওয়েতে এরকম কিছু, এটা আমার আপত্তি আছে, আমার রিজার্ভেশন আছে। কিন্তু ইয়েস, আমরা চরমপন্থা দেখতে পাচ্ছি। যেমন আপনি বলছেন এখানে জামাত ইসলামী সহ নিন্দা জানিয়েছে স্টেটমেন্ট, কিন্তু আনফর্চুনেটলি ঢাকা ইউনিভার্সিটির বিপি, ইলেকটেড বিপি প্লাস আরও কিছু ছাত্র সংগঠনের যে বক্তব্যগুলো আসছে, এগুলো কিছু উস্কানিমূলক ছিল, যেগুলো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। প্রথম আলো ডেইলি স্টার অফকোর্স এখানে কোয়েশ্চেনেবল, শুধু কোয়েশ্চেন না, সিরিয়াস কোয়েশ্চেন আছে প্রথম আলো ডেইলি স্টার। না, শুধু পুরানো না, মানুষ এখানে জীবত জ্যান্ত মানুষ ছিল, তাদেরকে আপনি আগুন দিয়ে পুরাবেন, কেউ ছিল না। তারপর একটা জিনিস বলি, দেখেন শহীদ শরীফ ওসমান হাদি এই প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে কিন্তু ওনার একটা বক্তব্য আছে যে পারলে আমরা 10টা প্রথম আলো তৈরি করি দেন, আমরা কথা বলি, তার ন্যারেটিভ চেঞ্জ করার জন্য কালচারাল রেভলিউশন, যেটা আমার ভাই বললেন, এর আপনাকে এদিকে স্কিল অথবা দক্ষতা বাড়াতে হবে। কারণ আমরা যদি এই ধরনের চরমপন্থা আমরা উস্কে দিই, তাহলে কিন্তু আমরা অন্য একটা দেশের পারপাস সার্ভ করছি। এই পারপাস সার্ভ করতে গিয়ে দেশের 20 কোটি মানুষকে মানে হাঙ্গরের মুখে দেওয়া ঠিক হবে না। কারণ আপনার দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কিন্তু আমরা এই মুহূর্তে দেখেন ডক্টর ইউনূস সাহেবের যে গভর্নমেন্টে বিভিন্ন পক্ষের মানুষ, এখন অনেকে বলে ক্ষমতার বর কেন্দ্রটা কোন দিকে, ওইটা যেই হোক, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারটাকে আমরা সমর্থন দিতে চাই। কতটুকু? যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন না দিবেন, গণতন্ত্র উত্তরণে কিন্তু আমাদের নির্বাচনটা জরুরি। এটা অনেকেই বিএনপিকে কিন্তু মেলায়ন করার চেষ্টা করেছিল, এবং জনাব তারেক রহমানের যে বক্তব্যগুলো অনেক ক্ষেত্রে মেলায়ন করে বলা হয়েছিল যে শুধু ইলেকশন নির্বাচন। ঘটনা হচ্ছে আপনি তো একটা জনসমর্থিত অথবা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আপনি অনেক কিছু ইচ্ছা করলেও করতে পারবেন না। এই সরকার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা হচ্ছে জানেন, একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ইউনিট, থানা বলেন, উপজেলা বলেন, অথবা জেলা ওয়ারিজ যে সাপোর্টটা নিয়ে আসবে, এটার তো কোনো কর্মী বাহিনী থাকবে না আপনার। তখন আপনি শুধুমাত্র আমাদের পুলিশ বাহিনী ডিমোরালাইজ ছিল, ওরা ট্রমাটাইজড। এরপরও কিন্তু আস্তে আস্তে যেগুলো আসছে, সবাই মিলে যদি আমরা এটাকে গণতন্ত্রের উত্তরণের দিকে আগে না বাড়ি, তাহলে কিন্তু আমরা আবার দেখবেন এখান থেকে একটা গোষ্ঠী ফায়দা ওঠার চেষ্টা করতে পারি। এই যেটা, এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এটা কোনো মতেই আমরা আবার, আমি তো বললাম যারা গণ অভ্যুত্থানের পক্ষের যারা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যার যার আদর্শ নিয়ে আপনি ইলেকশন করবেন, ইলেকশন ম্যানিফেস্টো দিবেন, জনগণ সিদ্ধান্ত নেবে, পক্ষে রায় দিবে, সেই দেশ সেবার অথবা দেশ শাসনের সুযোগ পাবে। কিন্তু আমরা কিন্তু আনফর্চুনেটলি দেখছি যে ইলেকশনের আগেই কীভাবে একে অন্যকে মেলায়ন করে, বিশেষ করে বিএনপিকে মেলায়ন করার মাধ্যমে। আমার ভাই একটু আগে বলছিলেন যে আনন্দবাজার পত্রিকা রিপোর্টটা ওরা খুব রিনাউন্ড পত্রিকা, তাহলে আনন্দবাজার তো জামাত ইসলামী সম্পর্কে ছাত্র অনেক বক্তব্য দিছে, ক্যাটাগরি লিখে ওদের বক্তব্য আছে, ওগুলোকে আমরা সত্য বলে ধরে নিব। আমার কথা হচ্ছে আমরা যাতে সামনে দেখবো, আমরা তাও বলবো, কিন্তু বিদেশের পত্রিকা আমরা, এটা তো দিবালোকের মতো স্পষ্ট। কারণটা বিবিসি বাংলাতে জনাব তারেক রহমান যে ইন্টারভিউ দিয়েছিলেন, উনি ক্লিয়ারলি বলেছেন বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, এবং বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ স্বার্থ হবে প্রথম, সবার আগে বাংলাদেশ। উনি এটাও ক্যাটাগরিক্যালি বলেছেন, যদি শেখ হাসিনাকে পলাতক ফ্যাসিবাদী শাসক ইন্ডিয়া আশ্রয় দেওয়ার কারণে, অথবা অন্য যারা ক্রিমিনাল মানে ফৌজদারি অপরাধ সংগঠিত করে ভারতে বর্তমানে আছে, তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাথে শীতল সম্পর্ক হয়, তাহলে জনাব তারেক রহমানের ভূমিকা কী হবে? উনি জনগণের পক্ষে, যদি শীতল সম্পর্ক জনগণ মেনে নেয় সেটাই হবে। যদি ওনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে যদি ইগনোর করে, তাহলে কিন্তু আমরা জনগণের পক্ষে থাকবো। আমি দেখেন বিএনপিটা, আমি কিন্তু এটা উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি রেখেই বলবো যে বিএনপির পলিসি নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, আপনার সমালোচনা করতে পারেন, কিন্তু বিএনপি যে স্ট্যান্ড, তার এই স্ট্যান্ডে কিন্তু বাংলাদেশে বিরল। এখান থেকে আপনি বিচ্যুতি হলে আমরা কিন্তু দুই দিকে পড়বো। একটা হচ্ছে আওয়ামী লীগের ফেসিবাদ, যারা হচ্ছে ইন্ডিয়াকে অথবা তল্পি বাহক হয়ে অন্য দেশে দেশ শাসন করবো, কারণ জনগণের ভোটের তক্কা করে না। কিন্তু বিএনপি কিন্তু সব সময় জনগণের বলছে ভোটাধিকার প্রয়োগ করে, জনগণের মতামতের ভিত্তিতে যেই ক্ষমতায় আসে আমরা তাকে মেনে নিব। আর জনগণের উপর যদি আপনি রিলাই করেন, তাহলে সেন্টিমেন্টের বা
জন আকাঙ্ক্ষার বিপরীতে আপনার রাজনীতি করা সম্ভব না। আমি সাবজেক্টে চলে যাই, আমি যা তারপরে বেশি আজম সাহেবকে যাবো। 16 বছর ডেইলি স্টার এবং প্রথম আলোর ভূমিকা কেমন ছিল? 16 বছর অবশ্যই আমাদের রাষ্ট্রের জন আকাঙ্ক্ষার পক্ষে ছিল না। ভাই যেটা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু পলিসির হয়তো ওরা সমালোচনা করছে, কিন্তু জানেন একটা মিডিয়া কিন্তু সরাসরি গভর্নমেন্টের কয়েকটা লেয়ারে কাজ করে। সরাসরি আপনি কেউ আছে নেকেট ওয়েতে একটা পক্ষ থাকে, আর একটা হচ্ছে 2-3 লেয়ারের পরে কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিরুদ্ধে, বাংলাদেশের যে মানুষের কৃষ্টি কালচার তার বিপরীতে প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু কাজ করলেও আমি প্রথম আলোকে পুরানো সমর্থন করবো না, এবং প্রয়োজনে আমার কালচারাল রেভলিউশনের মাধ্যমে আমার আদর্শকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে কিন্তু তার জবাবটা দিব। জি, ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। আমি ব্যারিস্টার খান আজম সাহেব, প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। যে কোনো ধরনের যদি কিন্তু ইফ বার্ড বা রিজার্ভেশন ছাড়াই আমি প্রথম আলো ডেইলি স্টার সহ যে কোনো সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের যে কোনো ইনস্টিটিউশনের উপর যে কোনো ধরনের হামলাকে স্ট্রংগেস্ট টার্মে প্রতিবাদ জানাই, এবং এই ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা এটাও আমার কাছে বিবেচ্য বিষয় নয়, কারণ সহিংসতা কোনো কিছু মোকাবেলার কোনো পন্থা হতে পারে না, কারণ আমরা এখন গণতান্ত্রিক এবং সভ্য জগতে সভ্যতার সাথেই সব কিছু মোকাবেলা করতে চাই। এই জন্যে আমি এই মুহূর্তে আসলে প্রথম আলো ডেইলি স্টার সহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণাকাঙ্ক্ষা, আমাদের কৃষ্টি কালচার, বিশ্বাসের বিরুদ্ধে কার কি অবস্থান সেটা আমি এখন এই বিবেচনায় এনে তাদেরকে ভিলিফাই করতে চাই না। কিন্তু একটা বিষয়, এখানে 2টা বিষয় আমি বলতে চাই। হাদির হত্যাকাণ্ড অথবা প্রথম আলো এবং ডেইলি স্টারের অগ্নিসংযোগের মাধ্যমে কারা লাভবান হয়েছে? আমি আইনের ছাত্র হিসেবে এই প্রশ্নটা আমি সবাইকেই বলবো, কারা লাভবান হয়েছে? লাভবান হয়েছে ফেসিবাদী শক্তি, লাভবান হয়েছে সাম্রাজ্যবাদীদের দোসররা। এবং এই কাজটা আমি এই কারণেই মনে করতে চাই, বোধ করতে চাই যে এটা সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই কাজটা করে এই দেশে নিরাপত্তাহীনতা আছে, এই দেশে এনার্কি আছে, এই বিষয়টা প্রতিষ্ঠিত করে মানুষের যে গণকাঙ্ক্ষা, একটা ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন, এই ব্যাপারে সন্দেহ সংশয় তৈরি করা, এবং আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো ইলেকশন হতে পারে না, সেই ইলেকশন নিরাপত্তা বয়ে আনবে না, এরকম একটা পরিবেশ তৈরি করার এজেন্ডা নিয়েই আমি মনে করি সরকারের এবং সরকারের বাইরের একটা কালেকটিভ কনস্পিরেসির ভিতর দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে আমার মনে করার যথেষ্ট কারণ আছে, এবং আমি এইটাতেই থাকতে চাই। এই জন্য আমি বলবো যে আমি তো শুধু কনস্পিরেসি থিওরি দিলেও হবে না, সরকারের দায়িত্ব হচ্ছে একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করা, এবং তারা কেন এই কাজটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, এবং বিচারের আওতায় আনলেই কেবল পরবর্তীতে এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে সেটা এনশিওর করা যাবে। এটা গেল আমার প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে আমার নিজের অবস্থান। সাথে আরেকটা বিষয় আমি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সে বিষয়টা হচ্ছে যে আমি একটু খুব তীব্র না কিন্তু একটু মৃদু বিষয়, মানে আমি একটু বিব্রতই হয়েছি। নারায়ণ ভাই একজন ব্যারিস্টার মানুষ, উনি ওনার সহ আলোচককে যেভাবে প্রকাশ্যে অনেয়ারে যেভাবে একেবারে বললেন, এটাও আমি মনে করি একজন মানুষের আত্মমর্যাদা, ডিগনিটি এবং মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। এগুলো আমার মনে হয় এগুলো সঙ্গত নয়, সমীচীন। এই 2টা বিষয় আপাতত বলে আমার আরো কিছু বিষয় বলা। জি, আমি আসবো আপনার কাছে। আমি একজন কলারের কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না। আমি আজকে আর কোনো কল নেব না, প্লিজ।
আমি এখন যাচ্ছি আমিনুল ইসলাম আপনার কাছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলা এটা অবশ্যই নিন্দনীয়, তাদের ভূমিকা যাই হোক, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথম আলো ডেইলি স্টার কি পারপাস সার্ভ করছে সেটা আই থিঙ্ক আমার এটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই, যেটা আমরা সবাই জানি। সেটা অবশ্যই নিন্দনীয়। ওদের যে কার্যকলাপ লাস্ট 17 বছর ধরেন আর এর আগে থেকেই ধরেন, পাশাপাশি যারা প্রথম আলো অফিস বা ডেইলি স্টার অফিসে হামলা করছে, আগুন দিছে, আমি সেটার নিন্দা জানাই। আমি এখানে একটা জিনিস সবাই বলছেন বা অনেকেই বলেন যে মুক্ত সাংবাদিকতা বা এরকম একটা শব্দ আছে, আমি এটা দ্বিমত করি। সাংবাদিকতার মধ্যে ইথিক্যাল জার্নালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইথিক্যাল জার্নালিজম না করেন তাহলে আপনি সত্যকে সত্য বলবেন না, আবার সত্যকে মিথ্যা বানাইতে পারবেন। তো এইটা ইম্পর্টেন্স। আমাদের এই দেশে একটা সমস্যা যেটা হচ্ছে আমাদের যে সংবাদপত্র বলেন আর আপনার ওই যে টিভি চ্যানেল বলেন, ওইখানে একটা রিপোর্ট দেখছিলাম আমি বিগত আই থিঙ্ক 6-7 মাস আগে রিপোর্ট দেখছিলাম, কে কতটা ফেক নিউজ করছে এটা একটা রিপোর্ট আছে, এটা একটা রেশিও আসছিল। তখন সরকারের যে তথ্য মন্ত্রণালয় যেটা বলেন বা আইসিটি যে ডিপার্টমেন্ট কি ভূমিকা নিচ্ছে, কোনো ভূমিকা নেই, এটা একটা সমস্যা। ইথিক্যাল কনসিডারেশন যদি এখানে না হয় বা ওরা যদি সত্য প্রকাশে ব্যর্থ হয়, তখন ওদের লাইসেন্স সাসপেন্ড করা উচিত। তখন যেটা দেখা যাবে, এই আজকে প্রথম আলো রিলিজটা বলছেন, কালকে দেখুন আরেকটা চলে আসছে, এরপর দিন আরেকটা চলে আসছে, এরপর দিন আরেকটা চলে আসছে, এই জবাবদিহিতা না থাকলে এই প্র্যাকটিসটা বন্ধ হবে না। তো আমাদেরকে এই প্র্যাকটিস বন্ধ করার একটা উপায় হইতে পারে, যেটা কোড অফ কন্ডাক্ট। আমার কোড অফ কন্ডাক্ট থাকবে যেখানে আমার ইথিক্যাল কনসিডারেশনটাকে মেইন প্রায়োরিটি শুড ফর জার্নালিজম। আপনি এখন আজকে একটা নিউজ করে ফেললেন, এটা আপনার মন মতো নিউজ করে ফেললেন, যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই, তাহলে আপনার কি উচিত, আপনার কি উচিত যে এই চ্যানেলটাকে কেউ কোয়েশ্চেন না করুক? সো এট লিস্ট একটা সিস্টেম থাকা দরকার, যে সিস্টেম আপনাকে কোয়েশ্চেন করবে। আমরা যে সাধারণ মানুষ আছে, আমরা যেটা মব ভায়োলেন্স বলেন আর যাই বলেন, এটাকে আমি কখনোই সমর্থন করতে পারি না। এখন সমর্থন করতে পারি না, আবার এখানে ব্যর্থতাও আছে আমাদের প্রশাসন। আমরা সবাই কি বলি কোনো একটা জিনিস হইলে নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমরা বিক্ষোভ সমাবেশ করি। এটা আমাদের যতটা কাজ, তার চেয়ে বেশি কাজ হচ্ছে প্রশাসন কেন কাজ করতেছে না। যেহেতু এখানে পুলিশ প্রশাসনের বিষয়টা চলে আসছে, আমি সবসময় একটা বলি, বাংলাদেশে প্রচলিত যত সমস্যা আছে, এই সমস্যার 80% সমাধান করা সম্ভব শুধুমাত্র পুলিশকে জেলায় দেওয়ার মাধ্যমে। কেন আমি বলি কথাটা, হয়তো এটা এক্সট্রিমিজম হইতে পারে, বাট এটা এক্সট্রিমিজম না, এটা হচ্ছে রিয়েলিটি। আপনি যে কোনো জিনিস বলেন, আমাদের সমাজে যত সমস্যা আছে, ঘুষ খুন যা আছে, সব কিছু নিয়ন্ত্রণ করে পুলিশ। সেটা দুইভাবে নিয়ন্ত্রিত হয়। যদি আপনি সাধারণ মানুষ হন, তখন আপনাকে নিয়ন্ত্রণ করবে ঘুষের মাধ্যমে। ধরেন আপনার রাজনৈতিক কোনো প্রভাব নাই, তখন আপনি ঘুষের মাধ্যমে। যদি আপনার রাজনৈতিক প্রভাব থাকে, তখন আপনি রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রিত, এই পুলিশটা নিয়ন্ত্রিত হয়। তো এই দুইটা নিয়ন্ত্রণের বাইরে যখন পুলিশকে নিয়ে আসতে পারবেন, তখন বাংলাদেশে এই মব ভায়োলেন্সও হবে না, বাংলাদেশে এই খুন খারাপিও হবে না, হাদির মতো মানুষ মারা যাবে না। সো আমাদেরকে আইন প্রশাসনকে ঠিক করতে হইলে আমাদেরকে এই পুলিশ বা যে প্রশাসন যারা আছে, সিকিউরিটি ফোর্সেস, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটা আইন করতে হবে। এখানে যে প্রচলিত আইন আছে, এগুলোতে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, কারণ এখানে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অলরেডি দেওয়া আছে ওদেরকে। ওদের যে কোড অফ কন্ট্রাক্ট বলেন আর যে আপনার কন্ট্রাক্ট আছে, ওইখানে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দেওয়া আছে। ওইটাকে আপনি ডিক্রিজ করে একটা নতুন আইন করতে হবে, যাতে কেউ যদি সরকারি কর্মকর্তা হয় বা সিকিউরিটি ফোর্সেস হয়, মিনিমাম যাতে 12 মাসের অজামিনযোগ্য জেল। আমি গতকালকে রিপোর্ট পড়ছিলাম, রিপোর্টে দেখা গেছে 3টা আপনার সোসাইটি, জার্নালিজম লোয়ার সোসাইটি রিপোর্ট করছে, বাংলাদেশে যত মামলা হয়, যত অন্যায় হয়, এই অন্যায়ের বিচার শুরু করার আগে জামিন হয়ে যায়, যার রেশিও হচ্ছে 94%। 94% শুরুর আগে জামিন হয়ে যায়, বিচার শুরু করার আগে জামিন হয়ে যায়। তো আমি বুঝতে পারতেছি না এই দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ। এটাকে ঠিক করতে হলে আমি মনে করি যে সামনে যে গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট শুড বি বোল্ড এনাফ। আমি মনে করি না যে সামনে যে গভর্নমেন্ট আসবে তারাও এটা নিয়ে খুব একটা কাজ করবে, কারণ এখনই বর্তমানে দেখা যাচ্ছে আমাদের প্রতিটা থানা, প্রতিটা আপনার আইন প্রশাসন, সব জায়গায় বিএনপি বা অন্যান্য যে দল আছে, যে যারা বর্তমানে আনঅফিসিয়ালি গভর্নমেন্ট আমি যাদেরকে বলি, তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতেছে। আমি যদি গভর্নমেন্টে যাওয়ার আগে যদি আমি এগুলোকে ইনফ্লুয়েন্স করি, তাহলে আমি গভর্নমেন্টে যাওয়ার পরে তো আমার ইনফ্লুয়েন্স আরও বাড়বে। ধন্যবাদ। আমি কন্ট্রোল রুম থেকে অনুরোধ করবো আমার সাবজেক্ট আপকামিং ইলেকশন দেওয়ার জন্য একটু, এবং আমরা এতক্ষণ কথা বলছিলাম সংবাদপত্রে হামলা কেন। ডেফিনেটলি আলোচকবৃন্দ যে কথাটি বলছেন, আমিও বলি যে হাদির কথায় যে 10টা প্রথম আলো আগে তৈরি করো, তারপরে কথা বলো। এবং আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, 16 বছর
সরকার যা করছে আমাদের টুটি চেপে ধরছে, এই সরকার বা আগামীতে যে সরকার আসবে, প্লিজ ডোন্ট ডু ইট। বলুক না, মিথ্যে বলুক, যাই করুক, কিন্তু ডোন্ট ডু ইট। এই যে মব সন্ত্রাসী বা মব, যেটা একটা সবচেয়ে ন্যাস্টি একটা ওয়ার্ড এখন আমাদের কমিউনিটি চলে আসছে, এটা আমরা চাই না। আমরা চাই যে সংবাদপত্রের কাজ করবে, মিডিয়ার কাজ করবে, আমরা আমাদের কাজ করব, সবাই সবার জায়গা থেকে সচেতন হব। যাই হোক, আমরা এখন কথা বলবো, আমাদের হাতে আর অল্প একটু সময়, আগামী নির্বাচন নিয়ে। আমি প্রথমেই এই বিষয়ে জানতে চাচ্ছিলাম, ডক্টর মুজিবুর রহমান, আগামী নির্বাচন কেমন হবে বলে আপনি মনে করেন? এবং নির্বাচন নিয়ে কিন্তু এখন যেহেতু হাদিকে গুলি করা হলো, খুলনাতে আরেকজনকে গুলি করা হয়েছে, এবং আরও অনেকগুলো, এই যে আনন্দবাজার পত্রিকার কথা বলছে, এবং নির্বাচন নিয়েও কিন্তু জনমনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, কেমন নির্বাচন হবে মনে করেন? এখন তৃতীয় বিশ্ব শুধু না, ইভেন পশ্চিমা ওয়ার্ল্ডে কিন্তু নির্বাচনের সময় অনেক ধরনের প্রপাগান্ডা হয়, অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। হয়তোবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোতে একটু ডিফারেন্ট হতে, শুধুমাত্র মিডিয়ার ভিতরে গণ্ডি থাকে, অথবা বিভিন্ন ব্লক ওয়াইজ যারা ইনফ্লুয়েন্সার থাকে তারা হয়তো প্রভাব করার চেষ্টা করে। কিন্তু আমাদের এইসব ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক সময় আমরা ধরেন ইনফ্লুয়েন্সার পরিবর্তে আমরা ফোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে। এর ভিতর দিয়ে আমাদেরকে গণতন্ত্র উত্তরণের এই যাত্রাপথে আমাদেরকে মানে অগ্রসর হতেই হবে। এর বিকল্প এটা কি সত্যি কিনা যে আমাদের যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তারা অনেক সোচ্চার এবং তারা আরো আঘাত হানবে? না, রাইট, এখানে তো কয়েকটা পক্ষ আছে। আপনি দেখেন, আমি সবগুলোই যারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে, সম্ভবত উনি যারা বললেন যে এই আগামী নির্বাচনের ভয়ভীতি একটা সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের হামলা আপনার নারকীয় তাণ্ডব হবে। এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আসছে। অফকোর্স যারা ইলেকশনে পার্টিসিপেট করতেছে না, মানে যাদের গণহত্যার কারণে যারা আজকে ইলেকশনে ওদের বিচার যেহেতু সম্পন্ন হয় নাই, দল হিসেবে দায় কতটুকু এখনো বের হয় নাই, তার আগ পর্যন্ত ওদের নিবন্ধন স্থগিত আছে। একটা পক্ষ তো আমরা সবাই জানি। এর মধ্যেও কিন্তু যারা মানে ইলেকশনে পার্টিসিপেট করবেন, মুখে আমরা বলতেছি, অনেকের আশঙ্কা যে এটাও কি কোন ধরনের সুকৌশলে আগামী নির্বাচনকে প্রলম্বিত করা যায়। তারা বলতে কারা? না, এখানে যারা আমি বলতাম যারা মানে ফেস্টিভ্যাল বিরুদ্ধে আমরা একসাথে যারা ফেস্টিভ্যাল আন্দোলন করেছি, তাদের ভিতরে আমি একটা পক্ষ হয়তো নাম ধরে বললাম, আমি বললাম প্রমাণ দেন, কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু বোঝা যায় মানে তারা কি নির্বাচন চাচ্ছে না। না, নির্বাচন এই মুহূর্তে নাও চাইতে পারে। কেন? স্পেসিফিক রিজনটা কেন? নির্বাচনটা হয়েছে কি, আমাদের এই দেশগুলোতে নির্বাচনের আগে কিন্তু প্রত্যেকে একটা হাইপ চেষ্টা করে যে আমার পক্ষে ফ্লটা আছে। এই ফ্ল তৈরি করতে গিয়ে তখন আমরা একে অন্যের বিরুদ্ধে কাদা চুরি করতে গিয়ে কিন্তু এমন ধরনের হাইপ তোলার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে না আসবে বল, এই ধরনের একটা হাইপ আমি না দেখবো, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন অজুহাত দিয়ে আমরা ইলেকশনকে প্রলম্বিত করার চেষ্টা পারবে। আপনি মনে করেন 12 তারিখ নির্বাচন এটা পারা উচিত না? পারবে কি? পারবে না। পারা, আমি বলি, এটা ডিপেন্ড করে সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের বড় কেন্দ্র যতটুকু আছে, ওই অংশটুকু কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবে। ওরা যদি হ্যান্ডেল না করতে পারে, তারা কিন্তু আমাদের এখন এক কথায় আপনার কাছে আমি শেষ করব, এক কথায় প্রশ্ন আপনার কাছে যে নির্বাচন আপনি কি মনে করেন, আগামী নির্বাচন 12 তারিখের নির্বাচন, যদিও আপনার কথা যে একটা পক্ষ বা কয়েকটা পক্ষ চাচ্ছে এটাকে হোল্ড করার জন্য, কেমন হবে? হোল্ড করা বলতে কেউ তো মুখে বলবো না, হ্যাঁ, মানে তাদের অ্যাক্টিভিটিজের মাধ্যমে। অনেক সময় ধরেন বিভিন্ন ক্ষেত্রে সফট পাওয়ার থাকে, মিডিয়া থাকে, বাট কেমন হবে নির্বাচন, নাগরিক সমাজ থাকে, তাদের মধ্যে থেকে অনেক সময় বলা হয় থাকে যে ইলেকশনের পরিবেশ হয়তো আসে নাই। কেমন হবে নির্বাচন আমাদের সবার? নির্বাচনটা কেমন হবে আপনি মনে করেন? নির্বাচনটা বিগত দিনে যে নির্বাচন হয়েছে, যদি আমরা সবাই কোঅপারেট করি তাহলে এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই নির্বাচন কিন্তু আমাদের দেশে এবং পলিটিক্যাল পার্টির জনগণের সবার শক্তি নির্বাচনকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ডক্টর। আমরা মিস করি, যদি মিস করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে যেটা হবে, আমরা প্রথমে তো ফেসিবাদের যে মানে প্রচেষ্টা আছে, তাদেরকে আমরা তাদের ফাঁদে পা দিলাম। এখন যারা অনেকের চেষ্টা যদি কেউ করে থাকে যে আমরা হাইপটা আমার পক্ষে এনে
অন্য পক্ষকে ওই যে বলে না কোণঠাসা করলো। মানে দুই পক্ষ একই ছিল ওই রকম একটা মানে আপনার এক পক্ষ দিয়ে আমরা নিজেরা আর একটা হাইপ তুলে ইলেকশনে উইন করার চেষ্টা করি, আখেরে কিন্তু আমাদের লাভ। ধন্যবাদ আপনাকে। আমি এনামুল চৌধুরী, ব্যারিস্টার এনামুল চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে উনি বলছেন যে কয়েকটা পক্ষের কথা উনি বলছেন যে নির্বাচনটাকে কোনোভাবে মানে এলোমেলো করে নিজেদের হাইপ নেওয়ার জন্য অথবা বানচাল করার চেষ্টা করছেন, এটি সত্যি কিনা এবং আগামী নির্বাচন কেমন হবে আপনি মনে করেন? এটা তো উনি কোনো নির্দিষ্ট পার্টির নাম বলেন নাই, পক্ষের নাম বলেন নাই, না বলাই ভালো, বাট সবাই বুঝে এটা কোন দিকে তীরটা যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, এখানে আওয়ামী লীগ দেশের বাইরে এই যে ভোটটা হতে যাচ্ছে, যদি আওয়ামী লীগ পার্টিসিপেট না করে তাহলে তাদের যে ভোটারগুলা, তাদের ভোটাররা যদি মাঠে না আসে, তারপরেও ধরেন 60 থেকে 65% মানে মেজরিটি মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, প্রোভাইডেড যে এই 65% যদি আবার যদি আরো একটা দুইটা দল মাইনাস হয়ে যায়, বাই হুক চলে বলে কৌশলে আপনি তাদেরকে নির্বাচনে মারতে দেন, তাহলে ভোটটা নিরপেক্ষ হিসেবে বলতে পারবে না, কারণ জনগণের অংশগ্রহণ নাই, ওখানে প্রশ্নবিদ্ধ থাকবে। ওইটার কনসিকুয়েন্স হয়তো পরবর্তী 3 to 6 মাসের ভিতরে দেখা যাবে। কিন্তু আমরা ওইটা চাই না যে দেশে 3 মাস পরে আবার একটা আন্দোলন শুরু হোক, 6 মাস পরে। আমরা চাই একটা স্থিতিশীল সরকার আসুক, জনগণের ভোট নিয়েই আসুক। সেই দৃষ্টিকোণ থেকে যদি আওয়ামী লীগকে লিগ্যালাইজ করা না যায়, নির্বাচন নিয়ে কি আপনার কোনো সংশয় আছে কিনা? নির্বাচন সংশয়ের একটা স্টেপ পার হয়ে গেছে। একটা বড় সন্দেহ ছিল যে তারেক জিয়া যাতে দেশে ফিরতে না পারেন, যারা তার মানে কনস্পিরেটর, তারা হয়তো ওই কারণে অনেক অঘটন ঘটাইছে গত কয়েকদিনে। উনি তো যাচ্ছেন, হ্যাঁ, বাট ওইটা সফল হয় নাই। হ্যাঁ, সফল হয় নাই। এখন যদি উনি সেফলি দেশে যান, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে বিএনপি তার একটা মানে মেইন যে ব্রডকাস্ট সেটা হয়তো পাইলো, তারা ওখানে থেকে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশনটা নিশ্চিত করতে পারবে, প্রোভাইডেড যে উনি আবার ওখানে গিয়ে কোনো বিপদে না পড়ছেন। কারণ উনি তো যাচ্ছেন একটা দলের লিডার হিসাবে, সরকার প্রধান হিসাবে তো যাচ্ছেন না। তাই এখন ওখানে গিয়ে উনি যদি আবার বাংলাদেশের আইন কানুনের তো কোনো আগানে, হঠাৎ করে আপিল একটা উঠে যাবে, রিভিউ একটা উঠে যাবে, হ্যাঁ, তারপরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের যে যতই বলুক জনসমর্থন দিয়ে ক্ষমতায় আসে না, আসে চক্রান্তের মাধ্যমে, হ্যাঁ, বিদেশি সাপোর্ট নিয়ে ওখানে অনেক কিছু আছে। তাই যাই হোক, ওনার সুস্থতা কামনা করি, সেফটি কামনা করি, এবং নির্বাচনটা পর্যন্ত যদি উনি থাকতে পারেন সেটা ভালো। বাট বাংলাদেশ দরকার তো অবশ্যই, আমাদের দেশে তো এখন কোনো লিডার নাই রে ভাই, নেতৃত্ব দেওয়ার মতো, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক যাতে পারে জামাত, ওরকম লিডার আমরা পাচ্ছি না। হ্যাঁ, এখন খালেদা জিয়া তো অসুস্থ, তার ওনাকে বলবেন সৈরা তার দেশের বাইরে, বাট আমাদের হাতে আর ওরকম প্রসিদ্ধ লিডার কাকে পাবেন আপনি? এখন তারেক জিয়া গেলে যদি নেক্সট 5 ইয়ার্স ইলেকশন মাধ্যমে দেশ যদি একটা সার্টেনিটি পায়, গণতন্ত্রটা আবার জায়গায় ফিরে আসে, গণমাধ্যম জায়গায় আসে, জনগণের একটা আস্থা আসে সরকারের উপরে। গত 1.5 বছর তো আমরা কোনো আস্থা পাইনি। হ্যাঁ, তাহলে ওইটাই কাম্য যে দেশে একটা ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে যদি এখন বিএনপি চলে যায়, কোনো গ্যারান্টি নাই, কারণ এখন যে সময় আছে ওখানে অনেক রাজনীতির মারপেস আছে। বিএনপি হয়তো ম্যাক্সিমাম 40% ভোট হোল্ড করে, কিন্তু ওখানে যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে এরাও যদি ঠিক মতো আবার ক্যারিকেচার শুরু করে, তাহলে ওখানেও দেখা যাবে বিএনপি মেজরিটি পায় নাই। ধন্যবাদ। ধন্যবাদ। জামাত ইসলামী, আগামী নির্বাচন কেমন হবে বলে আশা করেন আপনি? ধন্যবাদ ভাই। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এখন যে অবস্থায় বাংলাদেশ আছে, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই অবস্থার নিরিখে বলা যায় যে খুব নাজুক অবস্থায় আছে। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছে কই আজকে 3 দিন ঘুরতেছে। উনি একবারে বলেন নাই পদত্যাগ করবেন, অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। উনি কব বলেন, কাকে সিলেক্ট করা হয়েছে সেটা আমরা জানি, বাট উনি বলেন না এখনো। তো আজকে শপথ হওয়ার কথা ছিল, মঙ্গলবার আজকে শপথ হওয়ার কথা ছিল, 7টা শপথ আর দরকার নেই, 7টার সময়। পরে আবার না, শপথ দরকার নেই, জানেন তো আপনি। শপথ কি যদি এক্সিস্টিং কেউ থাকে শপথ, তাহলে শপথ দরকার নেই। অন্তত এটা তো একটা ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। 7টার সময় ডিক্লেয়ার করার কথা, পরে ডিক্লেয়ার করে দেয়। একটা ভালো মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে, যিনি এক্সিস্টিং কি জানি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যক্তিগতভাবে যথেষ্ট ভদ্র মানুষ, যথেষ্ট ভালো মানুষ, কিন্তু ওনার যে এজ, যে এনার্জি দরকার, তার মানে কি উনি নির্বাচনকে ব্যাহত হবে? আমি মনে করি এই ওনার ব্যর্থতার কারণে আমাদের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর যে রিফরমেশন দরকার ছিল কিছুই হয়নি বলতে গেলে। তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচন অবশ্যই হতে হবে এবং টাইম মতোই হতে হবে, যেটা দেওয়া হয়েছে সেই রূপরেখার আলোকেই হতে হবে। তবে তার আগে এই ফাঁকি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীটাকে খুব মজবুত সাজাতে হবে, খুব মজবুতভাবে সাজাতে হবে। আবারও বলি, না হয় আগামী নির্বাচন আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি আজকে এখানে বললাম, জনগণের সামনে বললাম, লাইভে বললাম, এই সরকারের ক্যাপাসিটি নাই নিয়ন্ত্রণ করার। এখনকার কি হতে পারে? কারণ হলো ফ্যাসিস্ট শক্তি
হত্যা শুরু করেছে, টার্গেট কিলিং শুরু করেছে, শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা বিনিয়োগ শুরু করেছে তারা ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য। আবার আরেকটা শক্তি যারা অলরেডি ডিল করে ফেলেছে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারতেছি আমরা, তারা মনে করতেছে আমরা নিয়ার অ্যাবাউট ক্ষমতায়, শুধু চেয়ারটা গ্রহণের বাকি। আর আরেকটা শক্তি নির্বাচন বানচাল করার জন্য বসে আছে নাকি? দুইটা শক্তি যখন মিলে যাচ্ছে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ভয়াবহ অবস্থা। আর আপনারা কি চাচ্ছেন? নির্বাচন আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীকে, আপনারা কি নির্বাচন হোল্ড চাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীকে এমন ভাবে গঠন করুন, এমন নির্বাচন পরে হোক, আগে সাজাক। নো নো নো, নির্বাচনটা 12 তারিখই হতে হবে, ইন টাইমই হতে হবে। মনের কথা না মুখের কথা? আমি মন থেকে বলি, আচ্ছা, মন থেকে বলি, আলহামদুলিল্লাহ। গণতন্ত্র কারণ। আমি মাঝখানে আরেকটা কথা হাসিয়েন না, মন থেকে তো। আমার ভাই একটা কথা বলছিল যে সাদিক কাইম একটা কথা বলেছে, না এটার ব্যাপারে এরা বিবৃতি দিয়েছে, এটা সিরিয়াস টোটালি স্লিপ অফ টাং। এটার ব্যাপারে স্পষ্ট বিবৃতি এসেছে শিবিরের পক্ষ থেকে যে না, আমরা দুইজন যদি কোনো বক্তব্য এসে থাকে, এটা অ্যাকচুয়াল ছিল স্লিপ অফ টাং। আপনি একটু ব্যাকগ্রাউন্ডে যান। মার্টিন লুথার কিং যখন 1968 সালে আত্মাইয়ের গুলিতে অ্যাসোসিনেশন হয়, পরবর্তী 7 দিন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে রায়ট চলছিল, এটা আপনারা সবাই জানেন। এরকম অসংখ্য রায়ট বাংলাদেশের সারাউন্ডিং কান্ট্রিগুলোতে হয়েছে। তো হাদি হত্যার পরে, হাদিকে যারা অ্যাসোসিনেট করেছে তার হত্যার পরে বাংলাদেশে কিন্তু এই ঘটনাটা আপনি দেখেন ঘটতে দেওয়া হয়নি, ঘটায়নি। বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ শান্তিপ্রিয়, যেটা একটা এক্সাম্পল রেখেছে ওনারা। পত্রিকা পড়ানো ঠিক হয় নাই, যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন না, পত্রিকা পড়ানো বিচ্ছিন্ন এটা না। ছাত্রলীগের যে নেতাদের, ছাত্রলীগ বা অপরাপর ফ্যাসিস্ট শক্তির নেতাদের ওয়ালে যেভাবে এটা পাবলিশড হয়েছে, বোঝা গিয়েছে যে সেখানে একটা সাজানো। ইলিয়াস সাহেব কি ছাত্রলীগ করে? প্রি প্ল্যান্ড ইলিয়াস হোসেন কি ছাত্রলীগ করে? আমরা ইলিয়াস হোসেন বাংলাদেশে না, উনি ছাত্রলীগ করে? সে আউট অফ কান্ট্রি। উনি ছাত্রলীগ করে? আমি বলি আমি আমাদের মুখপাত্র না, সে উনি ছাত্রলীগ করে কিনা? নাম ছাত্রলীগ বলছেন তো তাই। ইনফ্লুয়েন্সার, সে এই বিপ্লবকে ধারণ করে, এই বিপ্লবকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা। ধন্যবাদ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটেনি যেরকম। তবে আমরা মনে করি এটার জন্য অবশ্যই যে বা যারা দায়ী আইন শৃঙ্খলা বাহিনী এটা টেক কেয়ার করতে পারে, এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে, আইনের আওতায় এনে এগুলো সাজার আওতায়। ধন্যবাদ। আমিনুল ইসলাম, নির্বাচন কেমন চাচ্ছেন? কোনো সংশয় আছে কিনা? নির্বাচন চাচ্ছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। শুধুমাত্র আমি না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে নির্বাচন চায়। কারণ নির্বাচন না হলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে না, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই গভর্নমেন্টের আন্ডারে কেউ সেফ ফিল করতেছে না, ডেভেলপমেন্ট হবে না। সো অ্যাট দ্য সেম টাইম যে এই গভর্নমেন্ট যদি সৎ, এটা আমরা কেউ ডাউট করতে পারি না। এই গভর্নমেন্ট চেষ্টা করতেছে, বাট দে ক্যানট ডু, বিকজ ওই গাছ নাই বা ওই বোল্ড স্টেটমেন্ট নেওয়ার মতো এবিলিটি বা আপনার সক্ষমতা নাই। কারণ ওইটাই মামুবাগনার হচ্ছে এই গভর্নমেন্ট। ওনার পরিচিত 2-4 জনকে নিয়ে আসছে। একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, উনি তো নিজের স্বাস্থ্যের জন্য লাস্ট 1 বছর 1.5 বছর উনি সিঙ্গাপুর গেছেন, এই জায়গায় গেছেন, উনি আবার কি স্বাস্থ্য লুক আফটার করবেন? তো এরকম আরও অনেকেই আছে যারা আসলে ওই মামুবাগনা বললাম না, তো এরকম উপদেষ্টা হয়েছেন কিন্তু কাজ করতে পারেন নাই বা কাজ করেন নাই। তো নির্বাচন নিয়ে আমার কিছু অ্যানালাইসিস আছে। আমি মনে করি এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কিছু জিনিস মানে ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সিকিউরিটি। নাম্বার 1 সিকিউরিটি, এটা হচ্ছে বিগ কনসার্ন ফর অল দ্য পিপল অফ বাংলাদেশ। সিকিউরিটি এনশোর করতে হলে বর্তমান যে সিকিউরিটি ফোর্স, স্পেশালি স্বরাষ্ট্র উপদেষ্টা, হি শুড বি রিমুভড, বিকজ ওনার কন্ট্রোলে নাই। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা, এটা কিন্তু ভেরি সিনসিয়ার একটা মন্ত্রণালয়, স্পেশালি ফর ইলেকশন। আপনি ওইটা যদি পুরো কন্ট্রোল না থাকে, আপনার কোন জায়গায় কাকে খুন করবে এরকম হাদির মতো দেখা যাবে, হাজার হাজার হাদি মারা গেছে, কেউ কিন্তু খুঁজে নিবে না। আর আমাদের ইলেকশন কমিশনার বলবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তো আমার মনে হয় যে এই জায়গাতে এই মুহূর্তে সবকিছু বাদ দিয়ে এখন আমার ডেভেলপমেন্ট, এই সেই পড়াশোনা, এগুলোর কিছুই দরকার নাই, মানে ওইগুলো জাস্ট নাম মাত্র থাকলেই হবে। উই শুড ফোকাস অন সিকিউরিটি। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই, ইলেকশনের ক্ষেত্রে আমি সবসময় বলি এই মুহূর্তে বাংলাদেশে একটাই পার্টি আছে, যেটা হচ্ছে এনটি আওয়ামী লীগ পার্টি। এখানে 2টা পার্টি নাই। সো আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আমাদের মধ্যে বিরোধ হবে, বিতর্ক হবে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডায়ালগ হবে, পলিসিগতভাবে আমাদের দ্বিমত থাকতে পারে। বাট আমি মনে করি একটা জায়গায় আমাদেরকে ফোকাস করা দরকার। আমরা জনগণের জন্য কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এবং জনগণের স্বার্থে আমরা এই আসন্ন নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এবং অপোনেন্টকে আমরা যাতে স্পেস দিই। যদি আমরা অপোনেন্টকে স্পেস দেওয়া শুরু করি, তখন দেখা যাবে যে লেভেল প্লেইং ফিল্ড বলেন আর অন্যান্য বিষয় যেগুলো কনসার্ন, এগুলো আস্তে আস্তে আমাদের মাধ্যমেই নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ আমিনুল ইসলাম। আমি যাচ্ছি জনাব ব্যারিস্টার খান আজম ভাই, প্লিজ কেমন নির্বাচন চাচ্ছেন?
প্রথমত নির্বাচন কেন্দ্রিক যে সংশয় এটা বন্ধ হওয়া দরকার, কারণ এই সরকার এখন পর্যন্ত তার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কোনো ওয়াদার থেকে উনি দূরে সরে যান নাই। উনি বলেছেন জুনের মধ্যে ইলেকশন দেবেন, উনি এটা করবেন সেটা করবেন, সে অবস্থানে ওটা থেকেছেন। একটা বিষয় মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীদের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে মানুষের মধ্যে নৈরাশ্য ছড়িয়ে দেয়া। এখন সেই ওদের মানে টুলস হিসাবে আমরাও কাজ করছি কিনা সেটা আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসার দরকার। আমরা নিজেরা নৈরাশ্যের শিকার কিনা এবং আমরা নিজেরাও সেই মানে হতাশার মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিনা। আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের সিকিউরিটি চ্যালেঞ্জ আছে। সিকিউরিটি চ্যালেঞ্জটা ওভারকাম করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়, বিশেষ করে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো। আমি ফ্যাসিবাদ তো আর মাঠে সক্রিয় নয়, তারা তাদের সর্বাত্মক চেষ্টা করবে। এরা বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো যদি তারাও নিজেরাই মনে করে যে আমাদের তো আর নিজেরা আমরা ডিবেট করব পলিসি নিয়ে, আমরা ডিবেট করব উন্নয়নের পন্থা নিয়ে, আমরা ডিবেট করব আমাদের ফরেন পলিসি নিয়ে, আমাদের সিকিউরিটি পলিসি নিয়ে, সুতরাং যার ইচ্ছা সে সেখানে ভোট দেবে। সুতরাং আমাদের তো নিজেদের মারামারি করার দরকার নেই, ফলে সিকিউরিটি কনসার্ন অনেক কমে যাবে। 3 নম্বর হচ্ছে, আমি এখানে আমাদের সবাইকেই একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আসল কথা হচ্ছে যে আমাদের আলোচনা থেকেই অনেক সময় মনে হয় যে আমরা সবাই আসলে জান্নাত থেকে পালাই এই ভূখণ্ডে চলে আসছি। গত 54 বছরে এই রকম আইন শৃঙ্খলাহীনতা ছিল। আমি আমার ছোটবেলায় আমি তো প্রত্যেক সপ্তাহে আমি বাসে করে কলেজে যেতাম, আমি তো প্রত্যেক সপ্তাহে বাসের মধ্যে অথবা বাস থেকে নামতেই দেখতাম পকেট মার একটা ধরছে এবং সেখানে গণপিটুনি শুরু হয়ে গেছে। সুতরাং গণপিটুনিটাকেই প্রথম আলো ডেইলি স্টারের যে শব্দকেন্দ্রিক যে রাজনীতি, তারা যে মব শব্দ দিয়ে একটা নতুন শব্দ, নতুন অ্যানার্কির জন্ম দিয়েছে, এইটার আমরা ভিকটিম হয়ে গেছি। সুতরাং বাংলাদেশের এখন আমাদের ব্যর্থতা হচ্ছে কালচারালি এবং রাজনৈতিক দলগুলো প্রশাসনিকভাবে আমাদের নাগরিকদেরকে এডুকেট করতে পারে নাই যে গণপিটুনি, আইন নিজের হাতে তুলে নেয়া, এগুলো আমাদের উন্নয়নের অন্তরায়, প্রগতির অন্তরায়, মানবতা বিরোধী এবং মানুষের যে ডিগনিটি সেগুলোর বিরোধী। এই এডুকেশনটা তো আমরা আমাদের কাউকে, ইভেন আমাকেই বলছি, আমি সহ আমরা কেউ পাইনি। সুতরাং আজকে হঠাৎ করেই প্রথম আলো আর ডেইলি স্টার বলতেছে আমরা মববাজিতে লিপ্ত হয়ে গেছি। তার মানে আমরা আমাদের নিজস্ব যে মানে হিস্ট্রিক্যালি এই ভূখণ্ডের মানুষেরা অধিকারহীনতা থেকে, অশিক্ষার কারণে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা ঐতিহাসিকভাবে আমাদের ছিল। আমাদের যেটা দরকার, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন দরকার এবং সাথে সাথে মানুষকে এডুকেট করা দরকার। এবং এই ভিতর দিয়ে একটা সামগ্রিকভাবে যদি আমরা আরেকটা বিষয় যেটা তৈরি করা দরকার, মানুষ কিন্তু প্রচণ্ডভাবে একটা ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশনের জন্য উন্মুখ হয়ে বসে আছে। এবং এই মানুষের যে সুপ্রিম উইল, এই উইলের কারণেই আমি মনে করি একটা ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশনের দিকে জাতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান সাহেব, ধন্যবাদ আমাকে শেষ করতে, ধন্যবাদ শামীম সাহেব, ধন্যবাদ ব্যারিস্টার এনামুল চৌধুরী এবং আমিনুল ইসলাম এবং ব্যারিস্টার খান আজম সাহেব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 3টি বিষয় নিয়ে আজকে। প্রথম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামীকালকে দেশে যাচ্ছেন, ওনার জন্য শুভকামনা। উনি দেশের জন্য, মানুষের জন্য কাজ করবেন, এটা আমাদের সকলের চাওয়া। 1, 2, প্রথম আলো এবং ডেইলি স্টার পড়ানো হয়েছে, এটা আমরা কেউ চাই না। এবং এক্সাম্পল তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটি সংবাদপত্র, প্রত্যেকটি মিডিয়াকে, যে আমরা ভয়েসড কোনো ইউজ করবো না, আমরা তকমা লাগাবো না। আবার যারা আমাদের পলিটিশিয়ান বলুন, আমজনতা বলুন, তাদেরকেও রিকোয়েস্ট করব যে ভুল যে কেউই করুক, কিন্তু তাই বলে পুড়িয়ে দেওয়া যাবে না। 1, 3 নম্বর হচ্ছে একটি নির্বাচনের কথা সবাই বলছেন, এবং কেউ যাতে কোনোভাবেই বাংলাদেশের উন্নয়নকে যদি কেউ স্টপ করাতে চায়, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে হলে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে হবে, আর গণতন্ত্রকে বাধা দিতে হলে নির্বাচনকে বাধা দিতে হবে। তাই যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা বাংলাদেশের ভালো চায় না, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তারা গণতন্ত্রও চায় না। তাই আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা চাই আগামী 12 ফেব্রুয়ারি একটি সাবলীল নির্বাচন হবে, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, একটি এক্সাম্পল আমরা তৈরি করব বাংলাদেশের মানুষের জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।